সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করে নিয়েছেন আমাদের সেই ছোট্ট বন্ধু অভিজয় চক্রবর্তী। অভিজয় অনেক দিন পর আমাদেরকে ঘটনা লিখে পাঠালো। অভিজয় লিখছে, সহেলি আন্টি, পড়াশোনার চাপে এখন তো একটু উঁচু ক্লাসে উঠেছি, আর ঘটনা লেখার টাইম পাই না, আর তেমন সত্যি ঘটনা খুব একটা ইদানিং শুনতেও পাইনি। তবে আমার এক মামা আছে, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন, কিন্তু পড়াশুনোর জন্য বেশি গল্প করতে যে বসা আগের মতন সেটা অতটা হয় না। এমন সময় হয়তো মামা আসেন, আমি কোচিং থেকে পড়ে এলাম বা পড়তে যাব, তো দেখা হলো ঠিক গল্প জমিয়ে গল্প করব এরকম পরিবেশ তৈরি হয় না। তবে বেশ কিছুদিন আগে বৃষ্টির জন্য মামা আমাদের বাড়িতে আটকে গেছিল। বললাম বৃষ্টি থামলে বাড়ি যাবে। তখনই মামাকে বললাম, মামা অনেক দিন ভূতের গল্প শোনাওনি, শোনাও তো, এখন আমার পড়াশুনোও নেই, পরীক্ষা সবে শেষ হয়েছে। তখন মামা বললেন, গল্প না, একটা সত্যি ঘটনা বলবো, শুনবি? আমার সঙ্গে ঘটেছিল। আমি বললাম, বলো। তখনই ভেবে নিয়েছি ঘটনা যদি ভালো লাগে সহেলি আন্টিকে লিখে পাঠাবো, অনেক দিন পাঠানো হয়নি। মামা বলতে শুরু করলেন। মামার নাম রোহন। মামা প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করেন, নামটা আমি জানি না, ওগুলো সব বাবা জানে। মামা একটা খুব সুন্দর লাল টুকটুকে বাইক আছে, আমার এত ভালো লাগে বাইকটা দেখলে, এবং বলেওছি একটু বড় হলে মামা আমাকে বাইক চালানো শিখিয়ে দেবে। মামা ওই বাইকে করে যখন আমাদের বাড়ি আসেন, প্রথম যখন বাইকটা কিনলেন, মামা বলছেন এই বাইকটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল। বললাম, মামা কেমন ঘটনা একটু বলো। মামা বলছেন, মার্চ মাসটায় আমাদের তো ইয়ার এন্ডিং থাকে, তো অফিসে খুব চাপ থাকে, এত রাত হয়ে যেত বাড়িতে ফিরতে, তো শর্টকাট রাস্তা নিতাম। উনি একটা রাস্তার নাম বললেন, সেই রাস্তাটা দিয়ে মামা আসতেন। বলতে এমনি কোনো প্রবলেম ছিল না, শর্টকাট কেন নিতাম, যে মেন রাস্তা দিয়ে এলে ট্রাফিক পাবো, আবার দাঁড়াতে হবে, 11টা, 11:30 এক সময় হয়ে যেত, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো এই আশায় শর্টকাট নিতাম। তো শর্টকাট রাস্তা নিতে গিয়ে একটা পার্ক পড়তো যাতায়াতের পথে, যেহেতু ওটা খুব গলি, একদম তস্য গলি বলা যায় না, আবার বিশাল বড় রাস্তাও বলা যায় না, মাঝামাঝি একটা রাস্তা, তার পাশে একটা খুব বড় পার্ক, এবং সেই পার্কে সরস্বতী পুজোও হয়, আজও হয়, ওখানকার কমিটি থেকেই তৈরি করে। ওই পার্কে পাশ দিয়ে মামা যখন যেতেন, সেই সময় বলছেন প্রচণ্ড গাড়িটা ভারী হয়ে যেত। মামা বললেন, প্রথম দিন হলো, বুঝতে পারলাম না কি হলো, মানে এত বাইকটা ভারী হয়ে গেল, বাইকটা রীতিমতো ঠেলতে মানে ওইটুকু এরিয়া আমাকে নিয়ে যেতে হলো। যেই এরিয়াটা ক্রস করলাম, মানে পার্ক শেষ হলো, একটা পুকুর মতো, সেটা শেষ হলো, তারপরে ফ্ল্যাট বাড়ি এগুলো শুরু হলো, তারপর থেকে আস্তে আস্তে বাইক হালকা, আমি নিজে চালিয়ে চলে গেলাম। প্রথম দিন ভাবলাম হতে পারে কিছু, দেখিয়ে নেবো একবার সার্ভিসিংয়ে। তারপরে আরেক দিন, তখন মার্চ মাস ইয়ার এন্ডিং শেষ, কিন্তু বাড়ি ফিরছি মোটামুটি 8টা বাজে। আমরা আজকে আবার ওই শর্টকাট দিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু কাজ আছে। তখন দেখলাম পার্কে কিছু বয়স্ক ভদ্রলোকরা মানে পার্কের বাইরে হাঁটাচলা করছে, না পার্কে চাবি পড়ে গেছে, 8টার সময় চাবি পড়ে যায়, ওরা হাঁটছেন, অনেক রাত, অনেক মানুষ তো ইভিনিং ওয়াক করেন, তারাও হাঁটছেন সব কিছু। উনি যখন বাইকটা ঠিক ক্রস করছেন, ব্যাস ওনার বাইক আবার সে ভারী লাগতে শুরু করে। মামা নেমে বেশ করে গাড়ি ঠেলছে, সবাই মামার দিকে তাকিয়ে আছে, বাইকটা কি হলো না হলো, ওরা কথা বলছে, দেখছে, কিন্তু ওই একই ঘটনা। বলছে এবার মামা একটু ভয় পেয়ে গেলেন, বলছে একি রে বাবা, বারবার আর এই জায়গাটা এলি কেন এমন হয়। ওই জায়গাটা যেই পেরিয়ে গেলেন, মামা আবার দেখলেন বাইক হালকা, এবং যথারীতি বাইক চালিয়ে চলে গেলেন। এই ঘটনা তৃতীয় দিন হয়েছিল। তার প্রায় 2-3 মাস বাদে মামা ফিরছেন, তখন সেদিনও নাকি খুব বৃষ্টি, অনেক রাত হয়ে যায়, রাত্রের দিকে মানে একদম ঝেঁপে বৃষ্টি এসছে। মামার কাছে রেনকোট ছিল না, পুরো ভিজে গিয়ে মা বলে শর্টকাটে বেরিয়ে যাব। মা বলছেন, আমাদের মানুষদের কি কিছু একটা ঘটনা বেশ অনেক দিন হয়ে গেলে আমাদের অতটা খেয়াল থাকে না, বা আমরা গা করি না। যেহেতু আমার তেমন কোনো কিছু হয়নি, এটা কি আর একটা ঘটনা হলো, গাড়ি ভারী হয়ে যাচ্ছে। তো আবারও সেদিন কিন্তু পার্ক একদম শুনশান। পার্ক শুধু না, যেহেতু বৃষ্টি পড়ছে, অত রাত হয়ে গেছে,
সামনের রাস্তাটা পুরো শুনশান। ফ্ল্যাটের বাইরে যারা বসে গল্প করেন, যারা আড্ডা মারেন, তারাও কিন্তু বসে নেই। মামা এবার বাইকটা নিয়ে যেতে গিয়ে দেখলেন একই ঘটনা। ওখানে গিয়ে মামার হুঁশ হলো, ধুস না এলেই ভালো হতো এই রাস্তায়, আবার সেম। মামা বললেন, এদিন আমি যা ভয় পেয়েছি এটা একটু অন্যরকম ভয়। সেদিন মনে হচ্ছিল আমি ছাড়াও যেন ওখানে কেউ আছে। এই একটা ভয় যেটা এর আগে কখনো হয়নি, এই প্রথম হলো। দ্বিতীয়ত, পার্কের দিকে যখন তাকিয়ে দেখলাম, আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পার্কে তালা দেওয়া, আগেই বলেছি রাত 8টায় চাবি পড়ে যায়, কিন্তু পার্কের ভেতরে একটা দোলনা প্রথমে মনে হলো যেন এমনিই দুলছে। ভাবলাম হতে পারে হাওয়ায় দুলছে হালকা, এমন কিছু ভারী না। তারপর দেখলাম দোলনাটা একা দুলছে না, একটা, যেহেতু বৃষ্টিতে কুয়াশা কুয়াশা ভাব হয়ে যায় তো চতুর্দিকে, সাদা জামা পরা মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে দুলছে। বাচ্চাটির বয়স খুব বেশি হলে 4 বছর হবে, মানে 3 থেকে 4 বছর এরকম বয়সের একটি শিশু, এর থেকে বেশি বয়স না। এই ঘটনা উনি যখন চোখের সামনে দেখলেন, ওনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। তারপর উনি কি করবেন বুঝতে না পেরে ঠাকুরের নাম জপ করতে করতে বাইক নিয়ে রাস্তাটা এগিয়ে গেলেন। তারপর বেশ কয়েকটা দিন বাদে, সেদিন সারা রাত্রির গা ম্যাচ ম্যাচ করছিল, জ্বর জ্বর ভাব, হতে পারে বৃষ্টিতে ভিজেছেন বলে, কিন্তু 2-3 দিন ওই দৃশ্য, ওই বাচ্চা মেয়েটা একা একা দুলছে, পার্কের গেটে চাবি দেওয়া, উনি কোনোভাবেই লজিকে আনতে পারছিলেন না। যদি গেট চাবি দেওয়া থাকে, বাচ্চাটা ঢুকলো কি করে? অনেকে বলতে পারেন বাচ্চাটি হয়তো ওই কমিটির সেক্রেটারি বা কারুর বাড়ির বাচ্চা, এক্সট্রা কোনো গেট দিয়ে ঢুকেছে বা কিছু। বৃষ্টির মধ্যে একটা বাচ্চা দোল খাবে, তার কোনো গার্জিয়ান নেই, পাশে বসে আছে বা দাঁড়িয়ে আছে, কেউ কোথাও নেই, এটা কি করে সম্ভব? এবং এনার মনের মধ্যে নানা রকম প্রশ্ন তখন ঘুরে বেড়াচ্ছে। এতদিন বাইক ভারী হয়ে যেত সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু আজকে যেটা দেখলেন দুটোর সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা সেটাও মামা বুঝে উঠতে পারছেন না। আর ঠিক তখনই ওই এরিয়ায় কাছাকাছি থাকেন একজনকে, মামার অফিসেই জব করেন, তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোদের এরিয়ার কিছু ব্যাপার আছে? বললেন কেন? কেন বলাতে মামা বললেন কাউকে বলিস না, এরম এরম হয়েছে। কারণ ন্যাচারালি ইয়াং ছেলে এইসব কথা বলে লোকে তো অন্যভাবে নিতে পারে। বলে তুই জানিস না এই ব্যাপারে কিছু? বলে না। বলছে বাইক ভারী হওয়া বা বাইক খারাপ হয়ে যাওয়া, ওখানে অনেক রিক্সা অ্যাক্সিডেন্ট করে, অনেক কিছু ওখানে হয়। কারুর হয়তো বাইকের চাকা সারা রাস্তা ঠিক হলো, ওখানে স্কিড করে, অনেকে বাইক থেকে পড়েও গেছে, অনেক কিছু ঘটনা ঘটে ওখানে। কিন্তু কেন? বলছে ওই পার্কের ওই বাচ্চা যেটা দেখেছি সেটা খুব কমজনই দেখেছে, সবাই দেখেনি, কিন্তু ওটা ভয়, ওখানে প্রবলেম আছে, যার জন্য ওই পার্কে বাচ্চা বেশি আসে না বললেই চলে। বাচ্চারা এলে অসুস্থ হয়ে যায়। বয়স্ক লোকেরা বেশি হাঁটাহাঁটি করে, অনেকে সকালবেলা ব্যায়াম ট্যাম করে, কিন্তু বাচ্চাদের খুব একটা গার্জেনরা আজকাল আর পাঠায় না। বাচ্চারা ওখানে এলেই অসুস্থ হয়, হাওয়া বাতাস লাগে, এগুলো মায়েরা মনে করেন। তো 2-1টা বাচ্চা অসুস্থ হওয়ার পর বাকিরা ভয় আর পাঠায় না। এই মুখে মুখে তো কথা ফেরে, তেমনই কখনো দেখবি না সন্ধ্যে বিকেলবেলা 5টা 6টা বা 8টা অবধি তো খোলা থাকে, কখনো দেখবি না কোনো বাচ্চা খেলছে। সাধারণভাবে খুব যারা মন শক্ত, এগুলো মানে না, তারা ছাড়া নর্মাল কোনো বাচ্চাকে খেলতে দেখবি না। উনি বললেন হ্যাঁ, 1-2বার তো আমি সন্ধেবেলাও পাস করেছি। বাইকের যখন প্রবলেম হলো দেখলাম বয়স্ক লোকেরা ঘুরছে, সত্যি বাচ্চাকে দেখিনি, কিন্তু ওটা তো শিশু উদ্যান লেখা আছে। বলে হ্যাঁ। কী ঘটনা হলো আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে ওই সামনে ফ্ল্যাট দেখেছি, পুকুরের পরেই ফ্ল্যাট উঠছে, ওই ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো, স্বামী স্ত্রী, একটি বাচ্চা। তো বাচ্চাটার বেশি বয়স না, 2.5-3 বছরের বাচ্চা। টানা কদিন বৃষ্টি পড়ায় বাচ্চাটা পার্কে খেলতে যেতে পারেনি। এবার বাবাকে বলেছিল বাবা আমাকে নিয়ে চলো, তো মাঠের মধ্যে কাদা জল, বাবা বেরোতে চায়নি, তাও বাবা বাচ্চাটাকে নিয়ে বাইকে করে প্রথমে ঘুরিয়ে আনে, খেলনা টেলনা দেয়, চকলেট ফকলেট কিনে, তখন বৃষ্টি সবে ছেড়েছে আর কি, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রাস্তায় ঘাটে প্রচুর জল কাদা। বাচ্চার বায়নায় বাবা বেরোতে বাধ্য হয়েছিল বাইক নিয়ে।
তো ঘুরে যখন বাড়ির দিকে আসছে, বাবার ইচ্ছা ছিল না পার্কে যাওয়ার। বাচ্চাটা দোলনায় চড়বো, পার্কে একবার যাব বলে খুব বায়না করছে। বাবা বোঝাচ্ছেন বৃষ্টি হয়েছে, সিট একদম ভিজে, তোমার ঠান্ডা লেগে যাবে, কাদা আছে, তুমি পড়ে যাবে। কিন্তু বাচ্চা শুনছে না বলে বাবা বললেন আচ্ছা চাই চলো। কিন্তু ওদের আর যেতে হয়নি। ওই কাছাকাছি, পার্কের কাছাকাছি এসে, যেহেতু ওকে বাচ্চাটিকে নিয়ে বাবা বেরিয়েছিল বাইকে করে চকলেট, আইসক্রিম যা কিনে দেওয়ার সব কিনে দিয়ে যখন ব্যাক করছে, ঠিক পার্কের ওই কাজটায় বাবার বাইকটা স্কিড করে। বাবা তো পড়ে যান এবং বাচ্চাটা প্রচণ্ড আহত হয় এবং দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমি বলতে চাইছি না। বাবা পাগলের মতন হয়ে যান। বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাচ্চাটি বাঁচেনি। বুঝতেই পারছেন আমি কি দুর্ঘটনার ইঙ্গিত করছি। বাবা মা প্রায় পাগলের মতন হয়ে যান। ওই বাড়িতে ওরা থাকতে পারেননি, অন্য কোথাও চলে গেছিলেন এবং পরবর্তীকালে অনেক বছর কেটে যাবার পর ফ্ল্যাটটা তো তালা দেওয়া থাকতো, ওরা বিক্রি করে দেন ফ্ল্যাটটা। কিন্তু তারপর থেকে ওই রকম খুব অল্প কজন বলে রাত্রেবেলা অনেকে ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকে দেখেছে নাকি, সবাই না, অনেকের চোখে পড়েছে। কেউ বলেছে মনের ভুলও হতে পারে, একটা বাচ্চা যেন দোল খাচ্ছে দোলনায়। তবে বাইকের প্রবলেমটা অনেকের সাথে ঘটেছে, আবার কেউ বলবে যে না আমাদের জীবনে কোনোদিন ঘটেনি, আমরা তো ওই এরিয়ায় থাকি। তো আছে কিছু কিছু মানুষের রাশ হালকা হয়, তাদের সঙ্গে বেশি ঘটনা ঘটে, তবে দৃশ্যটা দেখা যায়। এবং সব থেকে বড় জিনিস, ওই পার্কে কোনো বাচ্চারা খেলতে এলে তাদের অসুস্থ হয়। একমাত্র যখন সরস্বতী পুজো হয় বা কিছু একটা পজিটিভ ভাইব থাকে, তো তখন মোটামুটি ঠিক থাকে। কিন্তু তারপর সারা বছর একটা যেন কালো অন্ধকারে পার্কটা ঘেরা থাকে। পার্কটা থেকে বাচ্চাটির আত্মাবোধে আজও মুক্তি পায়নি। ওখানকার লোকাল লোকেদের সেটাই ধারণা। অভিজয়ের ঘটনা সত্যি গায়ে কাঁটা দিল। এবং ওই ছোট্ট শিশুটা, অবোধ শিশুটার কি নিষ্পাপ। বাইকের অ্যাক্সিডেন্ট হয় এবং বাইক থেকে, এটা আমি অনেক ক্ষেত্রে, আজকে শিশু বলে না, বড়দের ক্ষেত্রেও হয়, বাইকে যিনি চালাচ্ছেন তার থেকেও বাইকে যারা বসে আছে তাদের ক্ষতি বেশি হয়। আমার এক আত্মীয়াই মারা গেছেন খুব খারাপভাবে। ইউটিউব যেহেতু আমাদের এখন কিছু পলিসি বলে দিয়েছে, তাই জন্য দুর্ঘটনার খুব ভয়াবহ কোনো ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমরা বুঝতেই পারছো। ওই জন্য বাচ্চা নিয়ে এই বর্ষা বাদলে খুব এমার্জেন্সি ছাড়া, সত্যি বাচ্চার বায়নার কাছে বাবা হেরে গেছিলেন, কিন্তু বায়নাটা যদি সহ্য করতেন এত বড় দুর্ঘটনা ঘটতো না। আর বর্তমানে ফ্ল্যাট বাড়িতে বাচ্চারা যাবেই বা কোথায়। সত্যি সব মিলিয়ে খুব দুঃখজনক ঘটনা। অভিজয় লিখে পাঠিয়েছে, ওর পড়াশুনো, প্রজেক্ট চলছিল কিছুদিন আগে, স্কুলে পরীক্ষাও হয়ে গেছে, ইউনিট টেস্ট, তার মধ্যেও লিখে পাঠিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ অভিজয়, অনেক বড় হও, খুব ভালো করে পড়াশুনো করো। অবশ্যই সময় পেলে অনেকজনের ঘটনাগুলো শুনো এবং আমাদের ঘটনা পাঠিয়ে একদম ভুলে যেও না। সরাসরি চলে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের ঘটনাটা অনেকটা শিশুকেন্দ্রিক ঘটনা, তবে এই ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি নিজে শিশু নন, তিনি একজন শিশুর মা, অনিতা আচার্য। উনি থাকেন রিষড়ায়। উনি বলছেন, দিদি আমি একটা ঘটনা বলবো। তখন আমার ছেলের বয়স 4 বছর। সেই সময় আমরা গোটা পরিবার কি যে পরিস্থিতির সামনাসামনি হয়েছিলাম। আমি পরবর্তীকালে যেখানেই ঘটনা বলেছি, অনেক সময় আমার ফেসবুক পোস্টে শেয়ার করেছিলাম, সেখানে লোকে দুটো খারাপ কথা বলেছিল, এইসব আপনারা কুসংস্কার ছড়াচ্ছেন, এই সেই। আত্মীয়রা অনেকেই বলে তোমাদের যত মাথা খারাপ। কিন্তু আমাদের সঙ্গে হয়েছিল, এবং আমার বাড়িতে যারা আসেন বা যারা কাজ করেন পরিচারিকারা, তারা চোখের সামনে দেখেছিল যে আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম। ঘটনাটা কিছুই না, তখন আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম। দার্জিলিং বেড়াতে গেছি, মিরিকে আমাদের সাইট সিন ছিল। সেখান থেকে যেদিন আসছি, ব্যাক করছি আর কি, দার্জিলিংয়ের রাস্তা বর্তমানে অনেকটাই সরু হয়ে গেছে এবং রাস্তাগুলো বলছেন রিসেন্ট কি হয়েছে আমি বলতে পারবো না। তবে আমরা যে বছর গেছিলাম, রাস্তা একদম খানাখন্দ, চতুর্দিকে ইট পাথর, বলছে নাকি রাস্তা খোঁড়া হচ্ছে, রাস্তার কাজ হবে ইত্যাদি ইত্যাদি। আর এমনভাবে বাড়ি আর দোকানগুলো করা আছে যে রাস্তাকে যে চওড়া করবে তার উপায় নেই। একটা দিকে তো পাহাড়ের ঢাল, কিছু করার নেই, আর একটা দিকে
এমনভাবে বাড়িগুলো করা আছে বা দোকানগুলো যে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সেই রাস্তায় ওখান থেকে দার্জিলিং আস্তে আস্তে আমাদের মানে ক্লান্ত লাগছিল। তো আমার ছেলে খুব ছোট, আমার বোনের মেয়ে সে তো তখন 1.5 বছরের, আরও ছোট। তো এরা দুজনেই বেশ কান্না জুড়ে দেয়। আমার বোনের মেয়ে তো খুব কাঁদছে, আর আমার ছেলে গাড়িতে বসে থাকতে চাইছে না, মানে কিছু না কিছু করে ওকে ভোলাতে হবে। কিছুটা গাড়ি যাচ্ছে, জ্যামে আটকে যাচ্ছে। তার মধ্যে পাহাড়ি রাস্তায় বৃষ্টি হয়ে গেছে, ট্রাফিক একদম ক্লিয়ার হচ্ছে না। আমার স্বামী বলছেন আগে তো দার্জিলিংয়ের এরকম অবস্থা ছিল না, কি হলো, একদম 2 পা গাড়ি যাচ্ছে, 4 পা দাঁড়িয়ে যাচ্ছে। তেমনই যাবার সময় এবার সবাই বলছে কিছু খাবার কেনা হোক, বাচ্চারা কিছু খেতে খেতে যাক। যে 1.5 বছরে তার কাছে তাকে কিছু দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমার ছেলেকে আমার হাজব্যান্ড একটা চিপসের প্যাকেট কিনে দিল। চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে, তাতেও শান্তি নেই। এবার ও গাড়ি থেকে একটা পুতুল দেখেছে, পুতুল দেখে বলছে ওটা কিনবো। এবার আমরা বলছি দেখো বাবা, যেই পুতুলটা কিনতে নামবে গাড়ি কিন্তু ছেড়ে দেবে। এবার বাপি কি করে যাবে এই পাহাড়ের মধ্যে যদি হারিয়ে যায়? কিন্তু ওর বায়না, একেতেই বসে বসে বাচ্চারা বিরক্ত হয়ে গেছে, বায়না বিশ্বাস করা খুব কঠিন। 2টো পুতুল, একটা মেয়ে পুতুল, একটা দেখতে ছেলে পুতুল, আমার হাজব্যান্ড দুটোই কিনে আনলো। একটা ওই পুচকিকে দেওয়া হলো, একটা আমার ছেলেকে দেওয়া হলো। একই জায়গা থেকে 2টো পুতুল কেনা হলো। তো আমার ছেলে বলছে বাপি যখন পুতুল কিনছিল, পরে ঘটনা যখন আমি ব্যাখ্যায় যাব আপনারা বুঝতে পারবেন। ওখানে শুধুমাত্র একজন মাঝবয়সী ভদ্রলোক ছিল, নেপালি হয়তো হতে পারে, আমার নাও হতে পারে, হিন্দিতে কথা বলছিলেন। তার থেকে পুতুলটা কেনা হলো, কিনে গাড়ির মধ্যে এসে বসে আছে। আমার ছেলে গাড়ি থেকে দেখছে, তখন আমাদের গাড়ি ছাড়েনি, ওই সেই সেম ট্রাফিকে আটকে, জ্যামে আটকে আছে। আমার ছেলে বলছে মা দিদাটা ডাকছে। আমি বললাম কোথায় দিদা? বলতো ওই তো দোকানে বসে আছে, ডাকছে, হাসছে এরম এরম করে। বলছে আমরা বলছি বাবা তোমাকে এরম এরম করে ডাকছে? আমরা ন্যাচারালি বাচ্চাদের কথাকে তো খুব গুরুত্ব দিই না, ভাবে যে আজে বাজে কথা বলছে। এবার আমার বোনের মেয়েও দেখতে পেয়েছে, ও বলছে ইউম ইউম করে, মানে ন্যাচারালি ও সবে সবে কথা শিখছে, 1.5 বছরের বাচ্চা। আমি বললাম বাহ, যত তোমাদেরকেই ডাকছে। কিন্তু ওই এতে কেউ বসেছিল না, ভদ্রলোক একাই ছিলেন। ভদ্রলোক আবার দেখছে বাচ্চাগুলো কি বলছে, গাড়ি থেকে হাত দেখাচ্ছে, তিনিও হাসছে। এইটুকুই ঘটনা ওখানে। তারপর আর কিচ্ছু হয়নি। আমরা হোটেলে ফিরে এলাম, এসে সবাই ক্লান্ত, ডিনার করে ঘুমোতে যাব। তখন আমার ছেলে রাত্রেবেলা, আমার ছেলে যেটা বিছানা ভিজিয়ে ফেললো, যেটা কখনো করে না, অনেকদিন আগে এই সব ঝামেলা ওর মুক্তি হয়ে গেছে। ভাবলাম একই কথা, তুমি কেন উঠলে না, এরম বলছি। কিন্তু ও বলল ওই দিদাটা ডাকলো, রাত্রিবেলাও বলছে দিদাটা ডাকলো। আমি বলছি কেউ তোমায় ডাকেনি, ঘুমিয়ে পড়ো। আমরা ওকে চেঞ্জ করিয়ে দিলাম, ও শুয়ে পড়লো। তারপর পুতুল টুতুল কেনা হয়ে গেছে, আরও অনেকগুলো জায়গা আমাদের ঘোরা ছিল, সমস্ত ঘুরেছি, বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পর 2 দিন আমার ঘরেতে পুতুলটা ছিল। 3-4 দিনের দিন বাচ্চাদের যা হয়, কিছুদিন খেলে তারপর তো ওগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে না, তখন নয় বায়না কি করবে ভাবতে পারছে না বলে পুতুলটা কিনেছিল। কিন্তু পুতুলের ইন্টারেস্ট খুব কম, ও বন্দুক টন্দুকই বেশি পছন্দ করে। আমাদের ঠাকুর ঘরে একটা খাট আছে, ঠাকুর ঘর বলতে সেখানে ঠাকুরের সিংহাসন আছে, আর তার সঙ্গে খাট আছে, একটা আলমারি আছে, ছোট একটা ঘর, ছোট ঘর বলি আমরা ওটাকে। সেখানে একটা ওই ছোট খাটের ওপর পুতুলটাকে রাখা ছিল। ওটা কিন্তু কোনো ঠাকুরের খাট না, আগে কোনো আত্মীয়রা এলে বসতে দেওয়া হতো। ঠাকুর ঘর আলাদা করে সেভাবে আমার বানানো হয়নি, আমাদের ওই ঘরেই ঠাকুর থাকে, যে ঘরটির কথা বলছি। পরবর্তীকালে হয়তো ঠাকুর ঘর আমরা বাড়িতে বানাবো, তেমনই পরিকল্পনা আছে, সেটা বিষয় নয়। এবার আমার ছেলে, আমাদের ঘরের জানলাগুলো বলে দিই, সম্পূর্ণ কাঁচের জানলা, কালো কাঁচের, যেটা দিনের বেলায় বাইরে থেকে ভেতরটা দেখতে পাওয়া যায় না, কিন্তু রাত্রেবেলা আলো জ্বললে বাইরের অন্য কোনো বাড়ির ছাদে, আমাদের দোতলা বাড়ি তো, অন্য কোনো বাড়ির ছাদে কেউ থাকলে আমাদের ঘরের ভেতর আলো জ্বললে দেখতে পাবে, যেটা স্বাভাবিকভাবে হয়। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেলে 7:30-8টা নাগাদ আমি কি করি,
সিএফএল লাইটগুলো জ্বালিয়ে রাখি, বড় বড় টিউবগুলো অফ করে দিই। একমাত্র যে ঘরে আমার ছেলে পড়ছে বা আমরা টিভি দেখি সেইখানে টিউবটা জ্বলে, অকারণে টিউব জ্বালিয়ে কোনো লাভ নেই। অদ্ভুত বিষয়, আমার ছেলে ঘরে একদিন হট করে গেছে, জিনিসটা জানি না কতটা বন্ধুরা আমি বুঝিয়ে বলতে পারছি। খাটের মধ্যে পুতুলটা বসানো আছে, মানে পুতুলটা যেমন শুয়ে রেখে দেয় বাচ্চারা, একটা বালিশ আছে, বালিশের ওপর পুতুলটা শোয়ানো আছে। কখনো হয়তো খেলেছে ওভাবেই রাখা আছে, আর কোনো সরানো টরানো হয়নি। তার সঙ্গে কাঁচের জানলায় ছেলে দেখছে সিএফএল ল্যাম্পও তো খুব কম আলো না, যথেষ্ট আলো, সেই আলোয় দেখছে যে প্রতিচ্ছবিটা আসছে, মানে প্রতিবিম্বটা কাঁচে পড়ছে, সেটা ওই একটা বয়স্ক ভদ্রমহিলার। লাল জামা মানে নাইটি বলা যেতে পারে, সেটা পরে সে বসে আছে, সাদা সাদা হাত, ফর্সা, মাথার চুলটা ওরকম বাঁধা। প্রথমে ছেলে প্রতিবিম্বর দিকে তাকাচ্ছে, তাকিয়ে পুতুলটার দিকে, পুতুলটা পুতুলের মতো আছে, কিন্তু পুতুলের ছায়াটা তো পুতুলের ছায়া পড়বে না, ওই ভদ্রমহিলা ছায়া পড়ছে। ও খুব ভয় পেয়ে গিয়ে আমাকে ডেকেছে। আমিও ভাবছি কি বলছে আজে বাজে কথা, একটু বকাও দিলাম। আলোটা জ্বালিয়েছি, বড় লাইটটা জ্বালানোর পর দেখছি কোথায়, এটা পুতুল, কি আজে বাজে কথা বলছো। না মা হচ্ছিল, না কিছু হচ্ছে না। আবার ও জানলা, ও কাঁচের দিকে তাকালো, ওই দেখো ছায়াটা, বলে তো পুতুলের ছায়া। তখন ও বলছে হ্যাঁ এবার পুতুলের ছায়া, কিন্তু তখন পুতুলের ছায়া ছিল না। তখন আমার হাজব্যান্ড মজা করে বলে, ওই দিদাকে কি তোমার খুব পছন্দ হয়েছে বাবা? সেই দার্জিলিং থেকে ওই দিদাকে দেখছো, ঠিক আছে এর পরের বার পরীক্ষা হয়ে যাক, তোমাকে ওখানে গিয়ে রেখে আসবো, ওনার কাছে গিয়ে থাকবে। এইভাবে বলে ব্যাপারটা তখন মিটিয়ে দেওয়া হলো। তারপর 2-3 দিন যাচ্ছে, ছেলে ওই ঘরটায় ঢুকতে চাইছে না। আমি বলি, আমার ছেলেকে অভ্যেস করানো আছে, স্কুল থেকে এসে স্নান করে ঠাকুর ঘরে, যেহেতু ঠাকুর রাখি ওটাকে আমরা ঠাকুর ঘরেই বলি, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করবে, তারপরে ভাত খেতে বসবে। ঠাকুর ঘরে আর যেতে চাইছে না। আমি বলছি ঠাকুর আছে, কিচ্ছু হবে না, তুমি কেন ভয় পাচ্ছ? ও কিছুতেই যাবে না, ভয় পাচ্ছে না, দিদাটা আবার ডাকবে। সন্ধ্যেবেলা একদিন খেলতে খেলতে এক বন্ধু এসেছিল, খেলতে খেলতে মনের ভুলে ঢুকে পড়েছে, ঢুকে পড়েই চিৎকার করে বেরিয়ে চলে এসছে, মা দেখো দিদা বসে আছে, তুমি বললে বসে নেই। আমরা আবার গিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই। এরকমভাবে বেশ কটা দিন চলছিল। একদিন কি হলো, রাত্রেবেলা আমরা স্বামী স্ত্রী আমার ছেলে ডিনারে বসেছি, সামনে একটা চেয়ার, এক্সট্রা চেয়ার, ওটাতে কেউ বসে নেই, ওটাতে একদম আমার পাশে একটা খচখচ খচখচ আওয়াজ হলো। আমি ভাবলাম ইঁদুর বা কিছু হয়তো ঢুকেছে, খচখচ করে আওয়াজটা গিয়ে জাস্ট চেয়ারটা টেনে যদি কেউ বসে, কেউ হয়তো খাচ্ছে, একজন সামনে এসে বসে কথা বলার জন্য, ঠিক ওরকম যেন কেউ যেন চেয়ারটা টেনে বসলো। এই দৃশ্যটা সেদিন আমি, আমার হাজবেন্ড, ছেলেকে তো ফিল করাতে চাইছি না, কিন্তু ও বুঝতে পেরেছে। ও তখন সঙ্গে সঙ্গে বললো দিদাটা বসলো, যেই বলেছে আমাদের গা দিয়ে না ঘাম গড়িয়ে গেল, যে কি করে সম্ভব, মাথার উপর ফ্যান ঘুরছে, কিন্তু প্রচণ্ড ভয় লাগলো। ওই আওয়াজটা হলো রাত্রেবেলা, নিস্তব্ধ, বলে দিদা বসলো। এতদিন ও বলেছে আমরা মজা করেছি, তোমাকে ওখানে দিয়ে আসবো, রেখে আসবো, ওখানকার বোর্ডিং স্কুলে পড়বে, আর মাঝে মাঝে দিদার সঙ্গে দেখা করবে, এরকমভাবে আমরা মজা করতাম। বাচ্চা যে কোনো কিছু সিরিয়াস কিছু বলতে পারে আমরা ভাবতেই পারছিলাম না। সেখানে এই ধরনের কথাও বলছে, দিদা আসলো, দিদা বসলো, মা দিদা আবার কিছু বলছে। এই জাতীয় কথাবার্তাকে মানে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু ভেতর ভেতর আমাদেরও একটা ভয় কাজ করতে শুরু করে দিয়েছিল, যেটা কি হচ্ছে বা যাই হচ্ছে এটা ঠিক হচ্ছে না। রাত্রেবেলা একদিন আমার কি মনে হলো, আচ্ছা ছেলে যে বলে ওটা কি ঠিক, আমি একবার গিয়ে দেখি তো। সেই দেখি তো বলাটাই যেন আমার কাছে কাল হয়ে গেল। আমি ঘরে গেলাম, তখনও ঘরে ছোট নাইট ল্যাম্প চলছে। আমার হাজব্যান্ড রাত্রেবেলা নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখেন, আমাদের কোনো ঘর অন্ধকার থাকে না, সে আমরা থাকি বা না থাকি রাত্রে। নাইট ল্যাম্পটা ব্লু কালারের, আলোটা জ্বলছে, সারা ঘরে আলো পড়েছে। ঠাকুরের সিংহাসনের ওপর একটা আলো আছে, সেটা রাত্রেবেলা অফ করা হয়, যেহেতু ঠাকুর রাত্রে শয়নে যান।
পুতুলটার প্রতিচ্ছবি আমার কালো জানলার কাছে পড়ছে। আমি আজকে প্রথমবার দেখলাম পুতুলটাকে। যখন দেখছি পুতুল, ছেলে ভুল বলে না। একটা বয়স্ক মহিলা ফর্সা মতো নাইটি পরে, যেন একটু একটু কুঁজো হয়ে টিভি যেমন বয়স্ক মানুষেরা দেখে বসে, ঠিক ওরমভাবে যেন মনে হচ্ছে বসে আছে। প্রথমবার আমি দেখলাম অদ্ভুতভাবে যে ভদ্রমহিলার মুখটা ফুটে উঠল কাঁচের ওপর, সেই মুখটা অ্যাকচুয়ালি অনেকটাই নেপালি বা ওদের মতন মুখটা, যাদের দার্জিলিংয়ে আমরা দেখতে পাই ওই ধরনের ওদের মতো মুখের কাটিংটা। আশা করছি বোঝাতে পারছি। সারা শরীরটা কেঁপে উঠল, ঘর থেকে বেরোতে পারছি না। আর একটা মন বলছে কি করে সম্ভব, চোখের সামনে দৃশ্যটা দেখেই মনে হচ্ছে কি করে সম্ভব, ঘরে তো ঠাকুর আছে, কি করে সম্ভব, এটা হতে পারে না। কোনো রকমে ঘরে এলাম, ঘর অবধি কি করে এসেছি আমি বলে বোঝাতে পারবো না। একদিকে দেখেছি প্রতিচ্ছবি, একদিকে দেখছি পুতুল। কোন রকমে নিজের ঘর থেকে বেরিয়ে পেছন ঘুরতে সাহস হচ্ছে না, যে পেছন ঘুরে দেখি তো পুতুলটা পুতুল নাকি ওই মহিলা বসে আছে, সেইটুকু সাহস হচ্ছে না যে আবার পেছন ঘুরে দেখি। শুধু পেছন থেকে একটা এরকম টাইপের একটা আওয়াজ আসছে, যেন কেউ অ্যাটেনশন ড্র করতে চাইছে, যেন বলতে চাইছে যে আমার থেকে একবার তাকা, এরকম টাইপের। কোনো রকমের চোখ শক্ত করে সামনের দিকে, যে না পেছন দিকে তাকাবো না। ছেলে ভুল বলে না। যতবারই মনে হচ্ছে ছেলে ভুল বলে না, বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি মারছে। এতটা ভয় লাগছে যে ছেলে ভুল বলতো না, কেন ওকে এতদিন বিশ্বাস করিনি। হাজবেন্ডকে রাত্রিবেলা কিছু বললাম না, কোনো রকমে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। হাজবেন্ড জিজ্ঞেস করলো কিছু হয়েছে, শরীরটা খারাপ লাগছে? বললাম একটু হালকা মাথা ঘুরছে। বললো শুয়ে পড়ো। শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাত্রিবেলা ঘুম আসতে চাইছিল না, খালি মনে হচ্ছে দরজা ভেদ করে আবার চলে আসবে না তো, কেন সে যে মানুষ না এটুকু তো বোঝা আমার হয়ে গেছে। কিন্তু মনের মধ্যে বলছি ঠাকুর তো আছে। তারপর ভাবছি আচ্ছা ওই ঘরেও তো ঠাকুরের সিংহাসন আছে, তাহলে এটা কি করে সম্ভব? ঈশ্বর কি মিথ্যে, নাকি অপদেবতা, নাকি সমস্ত ভুল, নাকি ও ছেলে এতদিন বলে সেটা কখনো আমার অবচেতন মনে ঢুকে গেছে বলে আমি এসব আজে বাজে জিনিস দেখছি। তখনও আমি বিচার করছি, এমন নয় যে প্রথমেই আমি এইসব মেনে নিয়েছি। এরপর ছোটোখাটো কয়েকটা ঘটনা ঘটে, যেমন আমার ছেলেকে আঁকা শেখাতে আসতেন একজন আন্টি, বর্তমান ওনার বিয়ে হয়ে গেছে। উনি সাইকেলটা রাখছেন, শনিবার শনিবার আঁকা শেখাতে আসতেন, সন্ধে 7টা থেকে 8:30, 1.5 ঘন্টা আঁকা শেখাতেন। উনি সাইকেলে রেখে একদিন বলছেন চোখটা নাকি গেছে আমার ছাদের দিকে। ও বেল বাজাচ্ছে, আসতে যতক্ষণ আমার টাইম লাগে। বাইরের লোক কাউকে কিচ্ছু আমরা এগুলো শেয়ার করিনি, খালি বাড়িতে ধুনো জ্বালছিলাম, মাকে বরণ করেছিলাম, বোনও বললো ধুনো দে ধূপ দেই সব করছিলাম। ঠাকুরের নাম কথা বল ঠিক হয়ে যাবে, গঙ্গা জল ছড়া দিয়ে সকাল বিকেলে সব করছিলাম। কোনো তান্ত্রিক বাবাজির কাছে আমরা যাইনি। ওই মেয়েটি দরজা খোলার পর আমার যিনি টিচার, আমার থেকে বয়সে অনেক ছোট, সে চিৎকার করে বৌদি পড়ে যাওয়ার জোগাড়। আমি কোনো রকম এসে কি হলো, শরীর খারাপ লাগছে, ঘরে এনে ওকে বসিয়েছি, কি হয়েছে, মুখ চোখে জল দিলাম, দেখছি ঠকঠক করে কাঁপছে। বলছে তোমাদের ছাদে কে? আমি বলছি কে হলো ছাদে? ছাদে কি বিভৎসভাবে একজন বুড়ি তাকিয়ে আছে, চোখ লাল লাল জ্বলছে। সেদিন আমার হাজব্যান্ড আবার প্রচণ্ড সাহস করে ছাদের দরজা টরজা খুলে ওপরে লাইট জ্বালিয়ে গিয়ে দেখলো ছাদে কেউ নেই। মেয়েটিকে সাহস দেওয়ার জন্য বলে তুমি একবার চলো দেখো, কেউ কোথাও নেই। ও দেখলো, ও গেল, দেখলো কেউ কোথাও নেই। কিন্তু ও যা প্রচণ্ড ভয় পেয়েছে, পরের দিন ওর মা ফোন করলো যে তোমার বাড়িতে আঁকা শিখে আসার পর থেকে মেয়ের ধুম জ্বর। সেদিন তো আঁকা শেখাতে পারিনি, কিছুক্ষণ বসিয়ে তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে ওকে বাড়ি দিয়ে এসো, বাড়ি দিয়ে এসেছিলো। সাইকেলটাও পরে ওকে দিয়ে আসা হয়। ওর শরীর পুরো কাঁপছে, আঁকা শেখাবে কি ওর। বলছে যে বয়স্ক ভদ্রমহিলাকে দেখছে তার চোখ নাকি জ্বলছিল। তো বাইরের একজন মেয়ে বলার পর তখন আমার হাজব্যান্ড বলছে হতে তো পারে, ছেলে গল্প করে দিদিমণিকে বলেছে, এতদিন দার্জিলিং থেকে এসেছে, ওই হয়তো গল্প ফেঁদেছে, ওটা হয়তো ওর অবচেতন। সবার অবচেতন মনে একটা ভয় কাজ করছে, সবাই যে বুড়িকেই দেখছে, এটা কি করে হয়? এইটা ওর টিচারের সঙ্গে ঘটনা ঘটার পর আমরা মোটামুটি একটা মিটিং ডাকার মতো, আমার বোন,
বোনের হাজবেন্ড সবাইকে ডাকা হলো, আমার মা বাবা আমার শ্বশুরবাড়ি থেকে ওনারা সবাই এলেন, যে কি বিষয়টা, সবাই বাড়ি ঘর ঘুরে টুরে দেখলেন। শাশুড়ি মায়ের গুরুদেব বেনারসে থাকেন, বলছে বললেই তো উনি আসতে পারবেন না, কিন্তু ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলো। উনি কিছু ভগবান শিবের মন্ত্র বললেন, বলে মন্ত্র জপ করো। মন্ত্র জপ করা, যখন ধুনো দেবে সারা ঘরে মন্ত্র জোরে জোরে আওড়াও, জোরে জোরে আওড়াও, মন্ত্র জপ করো। ধুনোটা একটা বিশেষ ধুনো দিয়েছিলেন, কিছু জিনিসগুলো মিশিয়ে ওটা দিতে হয়েছিল, সমস্ত কিছু মিশিয়ে বলে 15 দিন করো, তারপর দেখো। আর ছেলেকে যদি পারো স্কুল থেকে আসার পথে বাপের বাড়িতে রেখে এসো কটা দিন, সারাদিন রাখবে না, রাত্রেবেলা ইচ্ছে হলে নিয়ে এসো। তোমরা কিছু সময় বাড়িতে থাকো, কিছু সময় বাইরে, তা বাড়ি পুরো ফাঁকা রাখবে না। আস্তে আস্তে বাচ্চা যাতে ভুলে যায়, ওকে আরও কিছু অ্যাক্টিভিটিতে দিয়ে দাও। আর মন্ত্র জপ করো, দিন 15 করো, বাবা বিশ্বেশ্বরের দয়া, বিশ্বনাথের দয়া, সব ঠিক হয়ে যাবে। সত্যি সব ঠিক হয়ে গেলে, এবং ওনারই কথা মতো ওই পুতুলটাকে গঙ্গার জলে বিসর্জন করে এসেছিলাম আমরা। কোন রকম জঙ্গল টঙ্গলে ফেলিনি, কারণ সে তাতে যদি কোনো সত্যি অতিপ্রাকৃত শক্তি থাকে তা তো অন্য কারুর বাড়িতে কোনো গরিব বাচ্চা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সে যদি খেলে তার বাড়িতে বিপদ হতে পারে। গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব ভুল বুঝবেন না, ঘরে তো ঠাকুর ছিল, ওটা তো ঠাকুর ঘর, তাহলে এমন হলো। উনি বলছেন তুমি উল্টোটা ভাবো, ঠাকুর ছিল তাই তো কোনো চাইলেও তোমাদের ক্ষতি করতে পারেনি। এমনিতেই আমরা স্বাস্থ্যমতে বিশ্বাস করা হয় মৃত্যুর পরে আপন বলে কেউ থাকে না। সেখানে যাকে দেখা যাচ্ছে তিনি তো তোমাদের কেউ নয়, তিনিও তোমাদের চেনেন না, তোমরাও তাদের চেনো না। তারপরও তিনি কোনো ক্ষতি করতে পারেনি, বাচ্চাটার পেছন পেছন পুতুলটাকে করে চলে এসেছেন, শুধুমাত্র ঠাকুর ছিল বলে কিছু করতে পারেনি, শুধু দেখা দিয়ে ক্ষান্ত। ছোট শিশু দেখতে পেয়েছে, এবং দীর্ঘদিন যদি কোনো বাড়িতে নেগেটিভ শক্তির আলোচনা হয় বারবার, সে আরও স্ট্রং হয়ে যায়। তো এইসব ঘটনা ঘটেছে, কিচ্ছু করতে হবে না, শুধু ঠাকুরের নাম জপ করো। আর ওই ধুনোটা দিয়েছিলেন সন্ধেবেলা, প্রতিদিন দেওয়া হতো, 15 দিনও লাগেনি, কিছু অল্প কদিনের বাদেই আমরা রেজাল্ট পাচ্ছিলাম যে ছেলের ভয় কাটানোটা অনেকটা সময় লেগেছে। ও অনেক দিন যেতে চাইতো না, কিন্তু আমি নিজে গিয়ে, হাজব্যান্ড গিয়ে পরীক্ষা করেছে যে কিছু নেই। পুতুলটাকেও বিধি মতো যেভাবে বলেছিলেন সেভাবেই গঙ্গায় ভাসান করা হয়েছে, নিয়ম অনুসারে, যে নিয়মগুলো গুরুদেব বলে পাঠিয়েছিলেন। তো এই ছিল ঘটনা। তো এটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, সেখানে কয়েকজন বলেছিলেন যত সব আজগুবি আপনারা গল্প বলেন, তাহলে কি আমরা বাচ্চাকে পুতুল কিনে দেব না? দেখুন, বাচ্চাকে পুতুল কেন, আমার ছেলে বন্দুক ভালোবাসে, আমি কিনছি। বন্ধুর কারোর জন্মদিন হলে বাচ্চাকে পুতুলও আমরা গিফট করি, কিন্তু কখন কোন কি থেকে কি আসবে কেউ তো বলা যায় না। আমরা কোনো কিছু বন্ধ করি না, কিন্তু যখন যেটা ভাগ্যে থাকে সেটা হবে। এটা বলা মানে আমরা কোনো কিছু প্রচার করছি তা না, শুধুমাত্র মানুষকে একটু অ্যাওয়ার করা যে বাচ্চা কিছু বলছে মানেই সেটা বাচ্চা ভুজুং ভাজুং বলছে, তার কোনো বেস নেই, বাচ্চা বেসলেস কথা বলছে, এটা না ভেবে বাচ্চাদের কথাটা একটু মন দিয়ে শুনলে বোধহয় খুব একটা ক্ষতি হবে না। এইটুকু আমার প্যারেন্টসদের উদ্দেশ্যে বলার ছিল। উনি ওনার খুবই ভালোভাবে ঘটনাটা বলেছেন, এবং খুব সুন্দরভাবে আমি বুঝতে পারছি উনি যেটা বলতে চেয়েছেন ওটা খুব ভালোভাবে উনি প্রতিফলিত করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে ম্যাম। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে, দেখিনি কারা কারা তোমরা কমেন্ট করেছো। কমেন্ট করেছেন জয়শ্রী, আরও কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, হরর শপ সঙ্গমিত্রা, কমেন্ট করেছেন মৈদুল, কমেন্ট করেছেন হর্ষ, সানিয়া মণ্ডল, ইন্দ্রজিৎ চৌধুরী, গীতা গোস্বামী, একে কমেন্ট করেছেন ওনার আজকে জন্মদিন, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঋষি দাস, মহুয়া বড়ুয়া, বর্ণালী দাস, তনুশ্রী দাস, জয়শ্রী ব্যানার্জি। উনি বলছেন আমার নামটা কোনোদিনই বলবে না, ভারী কষ্ট পেলাম। ম্যাডাম, আপনার নাম আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে অবশ্যই বলবো। তবে আপনাকে একটা অনুরোধ করব, যে এপিসোডগুলোই আপনি কমেন্ট করেছেন সেগুলো বেশ পুরনো, অনেক দিন আগেকার এপিসোড, তো সেখানে তো আমি আপনার নাম পড়িনি, তো কমেন্ট কেমন করে করব বলুন। অমিতাভ দাস, মৌসুমী দে, উর্বশী বসাক, মিতালি ভট্টাচার্য,
অমিতাভ চন্দ্র লিখেছেন, দারুণ ঘটনা, তোমার বাচনভঙ্গিতে আরও জীবন্ত হয়ে ওঠে। রুমি দে, বৃষ্টি কুকিং ব্লগস, জবা দেবী, চৈতালি মুখার্জি, রিকা 368 ইনিও লিখছেন, সহেলি রিপ্লাই পাই না কেন। কৃপা ত্রিপুরা, খুবই দুঃখজনক ঘটনা। স্বপ্না বাজাল, শাইনা সুবীর, মৌসুমি মুখার্জি, ডিলাইটফুল কার র্যালি, পাপড়ি দোলা এবং আরও অনেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সঙ্গে থাকুন।